আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি ফারজানা নিসা। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকার সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এক সপ্তাহ আগে। ইতোমধ্যেই চুক্তির আওতায় উত্তর গাজার বাসিন্দারা ফিরতে শুরু করেছেন বাড়িঘরে। কিন্তু গাজার পার্শ্ববর্তী ইসরায়েলি ইহুদি বসতিগুলোর বাসিন্দারা এখনও নিজ বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর হামাস অকল্পনীয় এক হামলা চালিয়ে ইসরায়েলের সেনাসহ 1200 জনকে হত্যা করে এবং 250 জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়। এরপর যুদ্ধ শুরু হয়। যুদ্ধ শুরু হলে গাজা থেকে রকেট হামলার ভয়ে গাজার আশপাশের বসতিগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় ইসরায়েলি সরকার। কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হলেও তারা এখনও বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। বাসিন্দারা বলছে 7 অক্টোবরের আতঙ্ক এখনও তাদের তাড়া করে ফিরছে। গাজার প্রতিরোধ সংগঠনগুলোর সেই আক্রমণ ইসরায়েলি বাহিনী ঠেকাতে পারেনি। আবার যদি একই রকমভাবে গাজা থেকে হামলা শুরু হয় তাহলে তাদের জীবন বিপন্ন হতে পারে। বিশেষ করে উত্তর গাজার বাসিন্দারা আবার ফিরে আসায় তারা মনে করছে হামাস সদস্যরাও ওই এলাকায় আবার শক্তি বৃদ্ধি করবে। 7 অক্টোবরের হামলায় যেসব বসতি আক্রান্ত হয়েছিল তার একটি সেদরত। গাজার পাশের এই ইহুদি বসতিতে সেদিন ঢুকে পড়েছিল হামাস যোদ্ধারা। সেদরতের বাসিন্দা বেন দাইয়ান রয়টার্সকে বলেন, আমি এখানে আমার পরিবার নিয়ে বসবাস করছি। সেদিন যোদ্ধারা রাস্তায় এসে পড়েছিল। আমরা ঘরের দরজা বন্ধ করেছিলাম। তারা এসেছিল উত্তর গাজা থেকেই। সেদিনের হামলায় বেন দাইয়ানের ভাই প্রাণ দিয়েছিল হামাসের হাতে। তিনি বলেন, আমরা প্রায় একই পরিস্থিতিতে ফিরে এসেছি। গাজাবাসীরা যেমন ফিরেছে তেমনি তাদের যোদ্ধারাও ফিরেছে। যুদ্ধবিরতির দিন থেকেই গাজা উপত্যকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হামাস, যে কারণে ইসরায়েলের ভীতি আগের মতোই রয়েছে। কারণ হামাস এই যুদ্ধে খুব বেশি দুর্বল হয়নি বলেই মনে করা হচ্ছে। ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটছেন লাখ লাখ মানুষ। দীর্ঘ সময় রক্তপাতের পর নিজেদের ঘরবাড়িতে ফিরছেন তারা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও 2 দিন ধরে উত্তরে যাওয়ার পথ আটকে রেখেছিল ইসরায়েলি বাহিনী। পরে ইসরায়েলি নারী আরবেল ইয়াহুদ সহ আরও 2 জিম্মিকে মুক্তি দিতে হামাস রাজি হলে পথটি আবার খুলে দেওয়া হয়। গাজার মধ্যাঞ্চলের ওপর দিয়ে যাওয়া ওই পথটি সোমবার স্থানীয় সময় সকাল 7টায় প্রথম খুলে দেওয়া হয়। সকাল 9টায় তা দ্বিতীয় ধাপে খুলে দেওয়া হয়। সব মিলে প্রথম দিনে উত্তর গাজায় ফিরেছেন 3 লাখের বেশি বাসিন্দা। 15 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় উত্তর গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরও নিজেদের বাড়িতে ফিরতে আপত্তি নেই সেখানকার বাসিন্দাদের। এক ফিলিস্তিনি নারী বিবিসিকে বলেন, বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি। আল্লাহর কাছে শুকরিয়া। মনে হচ্ছে আবার যেন নতুন করে জন্ম নিলাম। আমরা আবার জয় পেয়েছি। এর আগে ইসরায়েল দাবি করে চুক্তি অনুযায়ী হামাস বেসামরিক জিম্মি আরবেল ইয়াহুদকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে। এরপর উত্তর গাজায় যাওয়ার পথটি বন্ধ করে দেয় তারা। পরে রোববার রাতে কাতারের মধ্যস্থতাকারীরা জানান, শুক্রবারের আগে ইয়াহুদ সহ 2 জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তাই সোমবার থেকে ইসরায়েলও বন্ধ রাখা পথটি খুলে দেবে। কাতার ও মিশরের মধ্যস্থতা অনুযায়ী মধ্য ও দক্ষিণ গাজায় অবস্থান করা প্রায় 6,50,000 ফিলিস্তিনিকে উত্তরে প্রবেশের অনুমতি দেওয়া হবে। 15 মাসের বেশি সময়ে রক্তক্ষয়ের পর 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। দীর্ঘ এই সময়টিতে উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় 47,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হন প্রায় 1,200 মানুষ। একই সঙ্গে দেশটি থেকে প্রায় 250 জনকে বন্দী করে গাজায় নিয়ে যান হামাস সদস্যরা। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম বলেছেন, গাজা বিজয় একই সাথে ফিলিস্তিনের সব জনগণের বিজয়। পাশাপাশি এই অঞ্চলে যারা প্রতিরোধ যোদ্ধা এবং তাদের উদ্দেশ্যকে সমর্থন করে এটি তাদেরও বিজয়। সোমবার এক ভাষণে তিনি কথা বলেন। গাজার যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, গাজার বিজয় মানেই ফিলিস্তিনি জনগণ ও এই অঞ্চলের তাদের সমর্থনকারী সকলের বিজয়। এর বাইরে সারা বিশ্বের যেসব মানুষ গাজার নাগরিকদের অধিকার নিয়ে কথা বলে এবং সমর্থন দেয়, এই বিজয় তাদেরও। এবারের যুদ্ধের সফলতা প্রসঙ্গে তিনি বলেন, অপারেশন আল আকসা ফ্লাড অভিযানের উদ্দেশ্য অর্জিত হয়েছে। হামাস সহ প্রতিরোধ সংগঠনগুলোকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা ইসরায়েল নিয়েছিল তা ব্যর্থ হয়েছে।
ইসরায়েলি আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক সমর্থনের নিন্দা করে নাইম কাশেম বলেন, গাজার মতো লেবাননেও আগ্রাসন চালানো হয়েছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিঃশর্ত সমর্থন নিয়ে। নাইম কাশেম আরও বলেন, এবারের যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর অগ্রসরের চেষ্টা রুখে দিয়েছে। তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এতটুকু অগ্রসর হতে পারেনি। তবে সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে অক্টোবরের ৭ তারিখ পর্যন্ত হিজবুল্লাহ কঠিন সময় পার করেছে বলেও তিনি স্বীকার করেন। নাইম কাশেম বলেন, আমাদের সমর্থকরা আশা করেনি যে অল্প সময়ে আমাদের এত সংখ্যক নেতা নিহত হবেন। তথ্য ফাঁস, যোগাযোগ যন্ত্রের ওপর শত্রুদের নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাদের বিমান বাহিনী এই যুদ্ধে গুরুত্বপূর্ণ উপাদান হয়েছিল। প্রতিরোধ যোদ্ধারা তাদের টার্গেট, তাদের অঙ্গীকারের উপর অটল রয়েছে। তিনি বলেন, আগ্রাসী বাহিনী আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে বলেই আমরা যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছি। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েল আবার আগ্রাসী পদক্ষেপ নিতে চাইলে তার মোকাবেলার প্রস্তুত আছে হিজবুল্লাহ। ১ বছরের বেশি সময় ধরে উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে লড়াই করেছে ইসরায়েল। তবে তারা হিজবুল্লাহকে হারাতে পারেনি, যে কারণে এক পর্যায়ে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে বাধ্য হয় ইহুদিবাদী দেশটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। ট্রাম্প ও পুতিন দুজনই গত সপ্তাহে বলেছেন তারা বৈঠকের জন্য প্রস্তুত, কিন্তু এই বৈঠক কবে ও কিভাবে হতে পারে তা নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই কোনো কিছু বলেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আমরা কোনো সংকেত পাইনি, তবে আমাদের প্রস্তুতি রয়েছে। একই ধরনের প্রস্তুতি আমেরিকারও রয়েছে বলে আমরা শুনেছি। প্রায় ৩ বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্প গত বৃহস্পতিবার বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে শিগগির তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। পরদিন শুক্রবার ট্রাম্পের প্রশংসা করে তাকে একজন চৌকস ও বাস্তববাদী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ২০২২ সালে ইউক্রেন সংঘাত হয়তো শুরুই হতো না। এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই নেতার মধ্যে কোনো বৈঠক আয়োজন নিয়ে সতর্ক করেছে কিয়েভ। পুতিনের কৌশলে ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে তারা। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকেই শুরু হয় এই তৎপরতা। অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা। এরই মধ্যে দেশজুড়ে প্রায় ১,০০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান ১ সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। শিকাগোয় ট্রাম্পের অভিবাসন বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে একটি মামলা করেছে শহরটির অভিবাসীদের অধিকার নিয়ে সোচ্চার সংগঠনগুলো। ট্রাম্পের ইশারায় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন টম হোম্যান। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক। সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে হোম্যান ঝটিকা অভিযান শুরুর দিনকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন। তার মতে এই অভিযান মোড় বদলে দেওয়ার মতো একটি ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সংস্থাটি লিখেছে, রোববার দেশজুড়ে ৯৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোয় এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলস, অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। পরিচয় প্রকাশ না করার শর্তে শিকাগোর স্থানীয় একটি অলাভজনক প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নানা তৎপরতার মুখে আতঙ্কে রয়েছেন শহরটির অনেক অধিবাসী। তাদের অনেকেই স্কুল বা কাজে যাচ্ছেন না। যেমন শহরটির উপকণ্ঠে বসবাস করা ২ বোন ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই স্কুলে যাচ্ছে না। তাদের মা বাবাও কাজে যাওয়া বন্ধ রেখেছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত তাদের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চলছে। ইউএস কমিটি ফর রিফিউজিস অ্যান্ড ইমিগ্রেন্টস নামের আরেকটি অলাভজনক প্রতিষ্ঠানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যানা মারিয়া বেনা বলেন, শিশুরা স্কুলে যেতে চাচ্ছে না, তারা ভয় পাচ্ছে, তারা মা বাবার কাছ থেকে এসব বিষয়ে শুনছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা ১২ জনের বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। ফলে বিচার বিভাগে আধিপত্য বিস্তারের দিকে আরেক ধাপ এগিয়ে গেল রিপাবলিকানরা।
বিষয়টি সম্পর্কে অবগত এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিচার বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের মনোনীত এবং ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই আইনজীবীরা যেহেতু ট্রাম্পের মামলায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন, তাই প্রেসিডেন্টের এজেন্ডা বাস্তবায়নে তারা নির্ভরযোগ্য হবেন বলে বিশ্বাস করেন না ম্যাকহেনরি, তাই তাদের বরখাস্ত করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা পরিচালনায় বিশেষ কৌশলী জ্যাক স্মিথের সঙ্গে কাজ করছিলেন চাকরিচ্যুত আইনজীবীরা। তবে নভেম্বরে ট্রাম্প জয়লাভ করলে মামলাগুলো বাতিল করে দেয় বিচার বিভাগ, আর চলতি মাসে স্মিথ পদত্যাগ করেছেন। আইনজীবীদের জন্য ইস্যু করা ইস্তফাপত্রের একটি অনুলিপি রয়টার্স যাচাই করে দেখেছে। বরখাস্ত করার পক্ষে সাফাই গেয়ে চিঠিতে ম্যাকহেনরি উল্লেখ করেছেন, মার্কিন সংবিধান অনুযায়ী ট্রাম্পের ক্ষমতা প্রধান নির্বাহীর সমতুল্য। 4 বছর হোয়াইট হাউসের বাইরে থাকাকালীন সময়ে আইনি উপায়ে ট্রাম্পকে কাবু করার চেষ্টা করা হয়েছিল। সেই ব্যক্তিদের এক হাত দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প ও তার সমর্থকরা। সোমবারের ঘটনায় প্রমাণ হলো হুমকি বাস্তবায়নে পিছপা হবে না প্রশাসন। ট্রাম্পকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বক্তব্য দিয়েছিল বিচার বিভাগ। ফলে তাদের প্রতি ট্রাম্প ও তার সমর্থকদের আদায় কাজকলায় সম্পর্ক হওয়াটা অস্বাভাবিক নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।